এখানে শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয়ের। ওই যে দেখছেন এখানে কিন্তু বন্দিরা বাথরুম পায়খানা সবকিছুই করত। ঘটনাচক্রে আমার সাথে সাক্ষাৎ হলো স্বাধীনতা সংগ্রামী পরিবারের একজন সন্তানের সঙ্গে, যিনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন একটি দুষ্প্রাপ্য ছবি। সেই রক্ত কিন্তু এই নালী দিয়েই কিন্তু বাহিত হতো। বন্দি থাকা অবস্থায় কংগ্রেসের নেতাদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, তখন তিনি প্রতিবাদে সোচ্চার হন এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তিনি আহত হন, মাথায় আঘাত লাগে তার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, যেখানে স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে বহু দেশপ্রেমিক দিনের পর দিন কারারুদ্ধ ছিলেন। সেটাই আজকে ঘুরে দেখব। কলকাতার জাজেস কোর্ট রোডে লাল রঙের 21 ফুট উঁচু পাঁচিল ঘেরা এই লাল বাড়িতেই ব্রিটিশ জামানায় দীর্ঘ বন্দিজীবন কাটিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায় সহ অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1906 সালে আদি গঙ্গার পাড়ে তৈরি হয় আলিপুর জেল। ভাবনা ছিল জেলের মাঝখানে থাকবে টাওয়ার, সেটি ঘিরে তৈরি হবে বিভিন্ন ওয়ার্ড। মাঝের ওই টাওয়ার থেকে বন্দীদের অজ্ঞাতসারে সব ওয়ার্ডেই চোখ রাখতে পারবেন নজরদার। যেহেতু বন্দীরা বুঝতে পারবেন না যে কখন তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তাই এমন পরিবেশে তারা কাজ করতে উৎসাহিত হবেন। এতে তাদের ব্যবহারেও পরিবর্তন আসবে। তেমন ভাবনা থেকেই গড়ে ওঠে আলিপুর সেন্ট্রাল জেল। এটি বাংলার প্রথম কেন্দ্রীয় কারাগার হিসেবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। জানিয়ে রাখি যে এই মিউজিয়ামটা মঙ্গলবার থেকে রবিবার রোজই খোলা থাকে, শুধু সোমবার বন্ধ থাকে। এই মিউজিয়ামের টাইমিং হলো দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। মিউজিয়ামের টিকিট মূল্য হলো 30 টাকা। এছাড়া এখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা টাইমিং স্ক্রিনে দিয়ে দিলাম। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট মূল্য হলো 100 টাকা। এবারে বলি এখানে আসবেন কিভাবে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক। যতীন দাস পার্কে নেমে হেঁটে আসতে হবে হাজরা মোড়ে। সেখান থেকে বাস অথবা অটো করে পৌঁছে যাওয়া যাবে এই মিউজিয়ামে। ভাড়া নেবে 10 টাকা। টাইম লাগে 5 থেকে 7 মিনিট। এছাড়া হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট বাসেও এখানে আসা যাবে। আর নিজস্ব গাড়ি নিয়ে এলে এখানে আসা যাবে অনায়াসে। রয়েছে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা। ব্রিটিশ ভারতে নির্মিত কলকাতার প্রাচীনতম সংশোধনাগারের মধ্যে একটি হলো আলিপুর সেন্ট্রাল জেল, যা তৈরি হয়েছিল আজ থেকে ঠিক 118 বছর আগে 1906 সালে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়েই আমরা ঢুকবো। এখানে কিন্তু বাইরের কোনো ফুড অ্যালাউড নেই, আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। তো চলুন ঢুকে যাওয়া যাক। ঢুকেই বাদিকে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকেই কেটে নিলাম মিউজিয়ামের টিকিট। ঢুকে পড়েছি আমরা আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে। ঢোকার সঙ্গে সঙ্গেই শুনতে পাচ্ছি দেশাত্মবোধক গান চলছে। সারা শরীরে একটা শিহরণ খেলে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামের দিনগুলোর কথা। কতই না কষ্ট করে দেশপ্রেমিকরা আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিল। হেরিটেজ ঘোষণা হওয়ার পর 2019 সালের 20শে ফেব্রুয়ারি থেকে এখানে আর কোনো আবাসিককে রাখা হয় না। 2022 সালে সরকারি উদ্যোগেই এই জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে। ওই বছরই উদ্বোধন করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আলিপুর জেল মিউজিয়ামের দরজা। তো চলুন এবার আস্তে আস্তে দেখে নেওয়া যাক তাদের জীবনযাপন কেমন ছিল, কিভাবে কাটতো এই জেলের মধ্যে তাদের দিনগুলো, সবটাই আমরা এবারে দেখে নেব। চলুন। খুব সুন্দর সুসজ্জিত বাগান রয়েছে বাঁদিকে এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। সত্যি কথা বলতে এই জায়গায় আসার পরে মনটা সত্যি খুব ভারাক্রান্ত হয়ে পড়ে। সময় এইখানেই কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন বন্দি থাকতো এবং তাদের জীবনে নানান রকম দিন এখানেই কেটেছে। তো সেই কথাগুলো ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়, আর খুবই খারাপ লাগে যে কিভাবে আমাদের দেশকে তারা এই বন্দি অবস্থায় থেকেও স্বাধীন করার চেষ্টা চালিয়ে গেছিল।
পিছনেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা ম্যাপ, যে ম্যাপটার সাহায্যে পুরো মিউজিয়ামটার একটা ওভারঅল আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে কি কি রয়েছে এর ভেতরে। এই বিল্ডিংটার নাম হচ্ছে পাঠভবন, যেখানে বন্দীদের শিক্ষাদান ও তাদের উচ্চতর ডিগ্রি পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল, এবং এর ভেতরেই বিভিন্ন রকমের শিক্ষা বা বিভিন্ন রকমের পড়াশোনা বন্দীরা করতে পারতো। এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, সামনেই রয়েছে ফাঁসির মঞ্চ। আমরা চলেছি এবার ফাঁসির মঞ্চটা দেখতে। ফাঁসির ফরাসি শব্দ পোটেন্স ল্যাটিন শব্দ পোটেনশিয়া থেকে এসেছে, যার অর্থ শক্তি। আইন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী উদ্যোগের কেন্দ্রবিন্দুতে, এবং ফৌজদারি বিচার ছিল আইনের মূলে। শাসন, শাস্তি এবং নিন্দিতদের মৃত্যুদণ্ড কার্যকর করা ছিল উপনিবেশিকদের দ্বারা উপনিবেশিতদের পরাধীনতার গুরুত্বপূর্ণ উপকরণ। এই বিষয়ে ফাঁসি একটি শক্তিশালী হাতিয়ার এবং ভারতীয় বিদ্রোহীদের ওপর ব্রিটিশ বর্বরতার প্রমাণ হিসেবে কাজ করেছিল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই ফাঁসির মঞ্চের সামনে, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামী তাদের মৃত্যুকে হাসি মুখে মেনে নিয়েছে, শুধুমাত্র তাদের ভালোবাসার দেশকে স্বাধীন করার জন্য। চারিদিকে বাজছে একটা দেশাত্মবোধক গান, তাদের সেই বলিদানকে স্মরণ করার জন্য। এখানে শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয়ের, তারপর থেকে এখানে আর কোনো ফাঁসি হয়নি। আচ্ছা, এই ফাঁসির মঞ্চে একটা স্ক্যানার রয়েছে, যেটাকে স্ক্যান করলে আপনারা কিন্তু পুরো গল্পটা জানতে পারবেন যে কিভাবে এখানে বন্দীদেরকে ফাঁসি দেয়া হতো, সেটা সম্পূর্ণটাই কিন্তু আপনারা জানতে পারবেন। তাও আপনাদেরকে বলি যে এই যে দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ, এখানেই দাঁড় করিয়ে কিন্তু ব্রিটিশ রাজত্বকালে বন্দীদেরকে ফাঁসিয়ে দেওয়া হতো, এবং শুধু তাই নয়, 8 ঘন্টা ধরে তাদেরকে এভাবে ঝুলিয়ে রাখা হতো, এবং তারপরে যখন মনে হতো যে সে মৃত, তখন কিন্তু তার বডি এই যে নিচের ঘরটা দেখছেন এইখানে পড়ে যেত, এবং সেখান থেকে বার করে আনা হতো বডিটাকে। আমার পিছনে যে জানলাগুলো দেখা যাচ্ছে, ওখানে রাখা হতো রাজনৈতিক বন্দীদের। তাদের রাখার একটাই উদ্দেশ্য ছিল, যাতে ফাঁসি হলে তারা স্বচক্ষে সেটা দেখতে পায়, এবং দেখার ফলে তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, পরবর্তীকালে যাতে তারা প্রতিবাদ করতে না পারে, এবং তাদের পেট থেকে যাতে গোপন তথ্য বের করে নেওয়া যায়, সেই জন্যেই তাদেরকে ওখানে দাঁড় করিয়ে স্বচক্ষে মৃত্যু পথযাত্রী বন্দীদের বা তার সহবন্দীদেরকে দেখানো হতো। এই ফাঁসির মঞ্চে যেসব শহীদরা তাদের মৃত্যুকে বরণ করে নিয়েছিল, রয়েছে এখানে তাদেরই একটা তালিকা। এই ফাঁসির মঞ্চের একদম পাশেই রয়েছে অটোপসি রুম, যেখানে ফাঁসি হয়ে যাওয়ার পর মৃতদেহের ফরেনসিক করা হতো যে সে আদৌ বেঁচে আছে না মরে গেছে। এবার দেখে নেওয়া যাক সেই অটোপসি রুম। এবারে দেখাই অটোপসি রুম। এইখানে ফাঁসি হয়ে যাওয়ার পরে মৃতদেহটাকে নিয়ে আসা হতো, এবং নিয়ে এসে এখানে ডাক্তারি পরীক্ষা করা হতো যে সেই মৃতদেহ আদৌ তার মধ্যে প্রাণ আছে কি নেই। এবং এই হচ্ছে বেসিন, এবং শুধু তাই নয়, তাদের যে রক্ত, সেই রক্ত কিন্তু এই নালী দিয়েই কিন্তু বাহিত হতো, এবং বাহিত হয়ে বাইরের দিকে চলে যেত। এই হচ্ছে সেই অটোপসি রুম, যে রুমটাতে ফাঁসির পরে মৃতদেহগুলোকে নিয়ে আসা হতো। ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে কন্ডেমনেশন রুম, যেখানে ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীদেরকে মৃত্যুদণ্ডের আগে রাখা হতো এবং তাদের শেষ ইচ্ছে পূরণ করা হতো।
এটাই হচ্ছে সেই রুম যেই রুমে ফাঁসি দেওয়ার আগে বন্দীদেরকে রাখা হতো, তাদের ইচ্ছা মতন খাওয়ানো হতো, তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো। এই রুমটাতে দুজন থাকতে পারবে এরকমই ব্যবস্থাপনা ছিল। এই হচ্ছে তাদের বেড, কোনো রকম কম্বল বা কিছু দেয়া হতো না, এই সিমেন্টের বেডেই তাদেরকে রাখা হতো। এখানে রয়েছে কয়েকটা জানালা, জানলার মাধ্যমেই কিন্তু সারা ঘরে হাওয়া বাতাস খেলতো, কোনো ফ্যান বা কিছু কিন্তু ছিল না। এবং ওই যে দেখছেন এখানে কিন্তু বন্দিরা বাথরুম পায়খানা সবকিছুই করতো, আলাদা করে কিন্তু তাদের কোনো বাথরুম পায়খানা ছিল না। খুবই কষ্টকর ছিল তাদের কিন্তু দিনগুলো। আমার তো ভেবেই খুব কষ্ট লাগছে যে তারা কিভাবে এইটুখানি ঘরের মধ্যে কাটাতো তাদের সারাটা দিন, এবং এই ঘরের মধ্যেই কিন্তু তাদের বাথরুম পায়খানা সবকিছু করতো। এটা হচ্ছে সেই রুম যেখানে ফাঁসির আগে দীনেশ গুপ্ত ছিলেন। তিনি শুতেন এই বিছানায়, একদমই একটা নেট সিমেন্ট দিয়ে করা একটা বিছানা, এখানে কিন্তু কোনো গদি দেয়া হতো না। এইভাবেই কিন্তু আমাদের ফাঁসির আগে বন্দীদেরকে রাখা হতো। তারা কতটা কষ্টে থাকতে বুঝতেই পারছেন। ওই যে দেখছেন এখানে কিন্তু বন্দীরা বাথরুম পায়খানা সবকিছুই করতো, আলাদা করে কিন্তু তাদের কোনো বাথরুম পায়খানা ছিল না। ফাঁসির মঞ্চের একদম উল্টো দিকেই রয়েছে নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ এবং বিধানচন্দ্র রায়ের কক্ষ, এবং সেই কক্ষগুলোই আমরা দেখে নেব এখন। ব্রিটিশ জামানায় আলিপুর জেলের কুঠুরিতে দীর্ঘ 9 মাস কাটাতে হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। তার স্মরণে এখানে তৈরি হয়েছে নেতাজি ভবন। এই জেলেরই দোতলায় 8 নম্বর সেলে 1934 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আবার 1932 সালের অক্টোবর থেকে পরের বছরের জুন পর্যন্ত বন্দিদশা কাটান দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এখন আমি যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, এইখানকার সেলগুলোতে থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং ডক্টর বিধানচন্দ্র রায়। এই সেলগুলোতে তারা থাকতেন বলে তাদের স্মৃতির রক্ষার্থে বা তাদেরকে সম্মান জানাতে পরবর্তীকালে এই সেলগুলোতে কিন্তু অন্য কোনো বন্দীদের রাখা হতো না, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষের সামনে। এখানেই তিনি কারারুদ্ধ ছিলেন। এই কারারুদ্ধ অবস্থাতে তিনি সর্বভারতীয় কংগ্রেস দলের সদস্য হিসেবে নির্বাচিত হন। শুধু তাই নয়, এই জেলবন্দি থাকা অবস্থায় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা হিসেবে ছিলেন অনেকদিন, এবং পরবর্তীকালে এখান থেকেই তিনি মেয়র পদে উন্নীত হয়েছিলেন। এই বিল্ডিং এর দ্বিতলে রয়েছে কিছু কক্ষ যেখানে বন্দী হয়েছিলেন আমাদের দেশের নেতাজি এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং চিত্তরঞ্জন দাস। সেই কক্ষগুলো এবার আমরা দেখে নেব, আসুন। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল, যেখানে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর অবধি নেতাজি সুভাষচন্দ্র বসু কারারুদ্ধ ছিলেন। কারারুদ্ধ থাকাকালীন অবস্থায় প্রথমে তিনি বই পড়ে এবং ধ্যান করে তার দিন যাপন করেন, কিন্তু যখন পরবর্তীকালে তিনি দেখেন যে বন্দী থাকা অবস্থায় কংগ্রেসের নেতাদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, তখন তিনি প্রতিবাদে সোচ্চার হন এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তিনি আহত হন, মাথায় আঘাত লাগে তার। তিনি কয়েক ঘন্টা অজ্ঞান অবস্থায় এই সেলেই আটকে ছিলেন। বন্ধুরা, এখানে এসে ঘটনাচক্রে আমার সাথে সাক্ষাৎ হলো স্বাধীনতা সংগ্রামী পরিবারের একজন সন্তানের সঙ্গে, যিনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন একটি দুষ্প্রাপ্য ছবি, সেই সঙ্গে শোনাবেন স্বাধীনতা সংগ্রামের কিছু দুষ্প্রাপ্য অজানা গল্প। শুনে নিন তার মুখ থেকেই কিরকম ছিল স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলো, কেমন করে কাটাতো আমাদের দেশপ্রেমিকেরা, কিভাবে আমাদের জন্য এনে দিয়েছিল স্বাধীনতা। নমস্কার, আমি আলিপুর সেন্ট্রাল জেলের সেই তীর্থভূমিতে দাঁড়িয়ে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু যে সেলে বন্দী ছিলেন এবং পাশে দেশবন্ধু
চিত্তরঞ্জন দাস বন্দী ছিলেন। এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি এখানে আলিপুর সেন্ট্রাল জেলে দুবার বন্দী ছিলেন এবং তাকে অত্যন্ত নির্মমভাবে রাখা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান হিসেবে আমার দাদুর থেকে যেটা আমি জেনেছি, তাকে হাতে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল এবং ব্রিটিশ অত্যাচার এমন জায়গা ছিল যে পা মাটিতে থাকতো না। তিনি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন তাঁর দাদা দেশ বরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর ডাকে। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং পরবর্তী স্বাধীনতার আগে কংগ্রেসের এআইসিসি সদস্য ছিলেন এবং গান্ধীজির সঙ্গী ছিলেন দীর্ঘদিন। তাকে গান্ধীজি একটি চিঠিও লেখেন, যে চিঠি থেকে প্রমাণ হয় যে গান্ধীজির সাথে তাঁর সম্পর্ক কী ছিল, সম্পর্ক কতটা গভীরে ছিল সেটাও আপনাকে জানালাম। এবং যেটা বলার সেটা হলো, এই সেলটা আমি সাধারণ মানুষকে দেখতে বলবো। এখানে দেখলে বুঝতে পারবেন যে সেই সময় স্বাধীনতা সংগ্রামীরা কি কষ্টের মধ্যে এখানে থাকতেন। দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর ডাকে গান্ধীজি 1945 সালে দেওনার শহরে এসেছিলেন এবং তার সাথে সম্পর্ক এতটা গভীর ছিল যে তিনি গুজরাটি ভাষায় চারুচন্দ্র ভান্ডারীকে একটি চিঠিও লিখেছিলেন, যেটা আমি আপনাকে জানালাম, যেটা অত্যন্ত দুষ্প্রাপ্য। আপনার মাধ্যমে সেটা দেশবাসীকে আমি জানালাম এবং সাধারণ মানুষ গান্ধীজির লেখা চিঠি নিজের থেকে দেখতে পারবে, যেটা খুবই দুষ্প্রাপ্য। এটা হচ্ছে আমাদের কলকাতার প্রথম মেয়র চিত্তরঞ্জন বসুর সেল। এখান থেকেই তিনি অসহযোগ আন্দোলনের জন্য সোচ্চার হয়েছিলেন। নেতাজি ভবনের অদূরেই বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। 1934 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জেলের কুঠুরিতেই বন্দিদশা অতিবাহিত করতে হয়েছিল তাকে। পরে ওই বাড়িটির নামকরণ করা হয় নেহেরুর নামে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নেহেরু কক্ষের সামনে, যেখানে আমাদের জওহরলাল নেহেরু দিনের পর দিন কারারুদ্ধ ছিলেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কক্ষের সামনে। 1934 সালে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য জওহরলাল নেহেরুকে এই কক্ষে 80 দিনের জন্য কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল। এখানেই তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিট দেখা করার জন্য আসতেন। এই হচ্ছে সেই গাছতলা যেখানে ইন্দিরা গান্ধী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন শুধুমাত্র 20 মিনিট দেখা করার জন্য তার বাবার সাথে। এখনো সেই স্মৃতি যেন জ্বলজ্বল করছে এই গাছতলায়। সামনের ঘরটি একসময় পুরনো গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে লাইব্রেরি ও সেমিনার রুমে এটিকে রূপান্তরিত করা হয়েছে। এখন এখানে মেনটেন্যান্সের কাজ হচ্ছে বলে এই জায়গাটি বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকতে পারলাম না আমরা। আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। এই জেল মিউজিয়ামের নেক্সট পার্ট নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। চটপট আমার চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।